করিনি, শুধু ও আমার সামনে বেঁচে থাকুক। আমি একটা এমন টাইপের মেয়ে, আপনারা হয়তো এখন মনে মনে আমাকে গালিও দিতে পারেন যে আপনি এ যুগের মেয়ে কেন চুপ করেছিলেন। আমার মন মানসিকতাটাই না ভাই এমন। আমি দেখতে এই যুগের, কিন্তু আমার মন মানসিকতাটা না ওই যুগের। আমার এরকম মন মানসিকতা যে আমার কপালে এই স্বামী, আল্লাহ আমার ভাগ্যে এই স্বামী লিখেছে। আমার আমার জীবনের সাথে যেটা হচ্ছে এটা আমার ভাগ্য। আমি না এগুলো মেনে নিয়েছিলাম। আমার বিউটি পার্লারে অনেক ক্লায়েন্ট, সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমাকে সবাই আপু বলে ডাকে, কেউ আন্টি বলে ডাকে। বলতো কি, আপনি আন্টি বা আপনি আপু এত সুন্দর, আপনি আঙ্কেলের জন্য এত স্যাক্রিফাইস কেন? আপনি তো চাইলেই পারতেন আপনার পথটা অন্যদিকে দেখতে, আপনার সুখের দিকটা দেখতে। আমি তাদেরকে উত্তর দিতাম, আপুরে সবার মন মানসিকতা এক না। আমি ভাবি এখনকার যুগে 3-4টে বিয়ে, 3-4টে ডিভোর্স হোক না, আমি না হয় একটু আলাদাই থাকি। আমার মনটা তো ওই দিকে টানে না। আমি না হয় একজনকে নিয়েই থাকি, শেষ নিঃশ্বাস পর্যন্ত একজনকে নিয়েই থাকি। আমার মন মানসিকতাটা এমন। আর আজকে আমার হাজবেন্ড জামিনে বের হয়ে আমার সম্বন্ধে, আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে, আমার বোনটাকে সম্বন্ধে এত নোংরা কথা বলছে কেন? কিসের ভিত্তিতে? আর কিছু সাংবাদিক ভাইরা ওর কথাগুলোর কোনো প্রমাণ না নিয়ে কি সুন্দর অবলীলায় আপনারা প্রচার করে দিচ্ছে। আর কিছু মানুষ সেটার মধ্যে কমেন্ট করছে। আমি কি এগুলি দেখি না? আমার সারাটা দিনই তো কাটে মোবাইলে এখন, যে কে কি কমেন্ট করছে। যারা আমার ভিডিওগুলো, আমি কিন্তু সবার আগে মিডিয়ায় এসেছি, আমারগুলো দেখে যখন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, আপনাদের এক একটা কমেন্ট আমাকে বাঁচার অনুপ্রেরণা জাগিয়েছিল আমার এই বাচ্চাটার জন্য। কিন্তু এখন আমার হাজবেন্ড যা শুরু করেছে, এই কমেন্টগুলো দেখলে আমার মরে যেতে ইচ্ছা করে। কিন্তু তারপর আমার মনকে আমি মানে অনেক কষ্টে আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি শক্ত করি আর ভাবি যে না, আমাকে আমার প্রমাণ দিতে হবে। ও যে মিথ্যে অপবাদ আমাকে আমার ফ্যামিলির সম্পর্কে দিচ্ছে, এগুলো তো সত্য না, এগুলো তো কোনো ভিত্তি নাই। তাহলে আমি কেন এগুলো আপনাদের সামনে আনবো না? এই যে আমার বোনটা, আপনারা তো এই যে মিডিয়ায় আছেন, আপনারা তো কত কাজ করেন, কতজনের সাথে আপনাদের ওঠা বসা, কতজনের সাথে আপনাদের পরিচয়, সবার সাথে আপনাদের তো মেয়ে মানুষ কলিগও আছে না? মেয়ে মানুষ যারা কলিগ, তাদের আবার ছেলে মানুষও কলিগ থাকে না? সেজন্য কি সবার সাথে খারাপ সম্পর্ক? আমার বোনটা এত কষ্ট করেছে, ওর যখন ট্রান্সপ্লান্ট হয়েছিল 6 মাস পরে ওর ইনফেকশন হয়েছিল। আমি এত যত্নে রাখার পরেও ও আমার কথা শোনেনি, ছাদে গেছিল হাঁটতে, ওনা থেকে ওর ইনফেকশন হয়েছিল। ও পুরো 4 মাস বেডে চলে গেছিল। ওর যে কয়দিন অপারেশনের বয়স, আমি ডোনার হিসেবে আমারও সেই কয়দিন অপারেশনের বয়স। আমারও ইনফেকশনটা হতে পারতো, যেহেতু আমি ওর ঘাগুলোকে ঘেটেছি, এই হাত দিয়ে ঘেটেছি। ছবিটা ইনফেকশন হয়েছিল। আমার বোন মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার, আজকে 15-16 বছর ধরে আমার বোনটা একা একা নিউজ শেষ করে। সে সময় করোনা শুরু হয়ে গেছিল 2020 সালে। আমাদের ট্রান্সপ্লান্ট তো 19 সালে, 20 সালে যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গেছিল। ওর মেডিসিন লাগবে। আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লির ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি। ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে, এই মেডিসিন খাওয়াতে হবে, এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। আমার বোন ওই ইন্ডিয়ার। আমি বলেছি আপু আমি দেশি ওষুধ ওকে লাগাতেও পারবো না, দেশি ওষুধ ওকে খাওয়াতেও পারবো না, আপু আমি ইন্ডিয়ানটাই খাওয়াবো। আপু গুলশান থেকে আমার মতন খুঁজে খুঁজে সেই ওষুধ রাত 12টার পরে নিউজ শেষ করে, সেই সাবারে একা ড্রাইভ করে করোনার সময় নিয়ে গেছে, একটু নিয়ে তুই ওষুধ নিয়ে ওর জন্য। সেই ওষুধ ওর গায়ে টাচ করে লাগানো যায়নি, এত বিষের মতন ব্যথা ছিল। আপু বলেছে তুই ঢেলে ঢেলে দে, ওষুধ বেশি খরচ হোক আমি আবার এনে দেবো। সেই আপুর সম্বন্ধে অপবাদ দেয়, কত বড় অকৃতজ্ঞ! মানুষের অকৃতজ্ঞতার একটা মাত্রা থাকে, ওর মাত্রা নাই। ও এত সীমার। আপনার তো এখানে এতগুলো মানুষ, আপনাদের কারো মায়া বেশি, কারো মায়া কম। ওর তো কোনো দয়া মায়া, কোনো কৃতজ্ঞতা বোধ, ও একটা অমানুষের মতো। আমি বুঝিনি, আমি বোকা, আমি বুঝিনি। যার জন্য আমার সংসারের বয়স আজকে 20 বছর। আমি মানিয়ে নিতে চেয়েছি, সংসার করতে চেয়েছি, এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে। শেষ পর্যায়ে এসে
বসে ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না, যার জন্য আজকে আমি এখানে। আচ্ছা আমি একটা মানুষ, আল্লাহ কেন আমার জীবনে এত যুদ্ধ লিখে রেখেছে? ও যে এখন জামিনে বের হয়ে এত খারাপ নোংরা কথা বলছে, তার প্রমাণ দিতে বলবেন? আমি প্রমাণ দিয়েছি, আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি। আমি প্রথম যখন মিডিয়ার সামনে আসি আমার বুক ফেটে যেত, আপু বুঝতো। আমরা দুজন পিঠাপিঠি বন্ধুর মতন, আমরা দুটো বোন। আপু বুঝে বলতো তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট। আমি বললাম হ্যাঁ আপু। একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকেই মনটা অনেক হালকা। কিন্তু আমি সুস্থ হবো কি? আমার হাজবেন্ড জামিনে এসে যা শুরু করেছে, এত নোংরা কথা আমি নিতে পারছি না। এত বছর সংসার করেছি, তার কি মিনিমাম এতটুকু মায়া নাই, কৃতজ্ঞতা বোধ নাই? আমি ওর জন্য কিছু করিনি। এলাকায় যাবেন সবাই, এলাকায় যে সবাই খোঁজ নেবেন আমার বিউটি পার্লার থাকলেও আমার চরিত্র কেমন, আমি কি নিয়ে দেখেছি সারা জীবন। আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা, হাজবেন্ডের চিকিৎসা, হাজবেন্ডের ওষুধ, ইন্ডিয়া যেতে হবে, ওষুধ শেষ হয়ে যাচ্ছে, এই চিন্তা নিয়ে কাজ করতাম পার্লারে। আমার সমস্ত ক্লায়েন্ট বলবে আমি কেন কাজ করেছি, কুকুরের মতন সারাদিন বাচ্চাকে টাইম মতন খাওয়াতে পারতাম না। আমার বাচ্চাটারও আমার মতন অনেক ধৈর্য। সেই আমার হাজবেন্ড এখন আমার সম্বন্ধে, আমার ফুল ফ্যামিলি সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে? প্রমাণ কি? আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়েছি, আরো দেবো। ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ জায়গায় যাব। সারা দেশ আমার সাথে, সমস্ত অ্যাডভোকেটের ভয়েস মেসেজ, কল, লেখা, টেক্সট আমার কাছে, সবাই আমার সাথে থাকতে চায়। আমাকে বলছে অঙ্গ প্রত্যঙ্গ হানির, প্রতারণার মামলা দিতে আমি দেব। আমি যে এত বছর ওকে চালিয়েছি, আমার হাজবেন্ডকে, আমার শাশুড়িকে, আমার বাচ্চা, আমার ফুল ফ্যামিলির ভরণ পোষণ, ওর চিকিৎসা, আমি একটা একা মানুষ। আমি এগুলোর এখন আমি ক্ষতিপূরণ চাই। আমি বাঁচবো কয়দিন? আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি অর্ধেক। নিজের হাতে কেন? ওকে চোখের সামনে দেখবো, আমার ছেলেটা বাপ বলে ডাকবে। আমি কেন এর বিচার পাবো না? আমি বিচার চাই, আপনারা আমাকে বিচার পাইয়ে দেবেন। আমার হাজবেন্ড এত অকৃতজ্ঞ কেন? আমার একটা মেসেজ বলার ছিল, আমার একটা মেসেজ। প্রথম যখন আমি আসি মিডিয়ায় তখন আমার একটা মেসেজ মেয়েদের কাছে বলা ছিল, তোমরা শুধু নিজেকে আগে ভালোবাসো, তারপরে অন্য কাউকে, কখনো কাউকে বেশো না, সেটা না। সবার আগে নিজেকে ভালোবাসো, তারপরে অন্য কাউকে। কেন? আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও, এই কারণে। সেটাও আর একটু ভেঙে বলি, আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টের আগে আমার সাথে অনেক ভালো ব্যবহার, তার ভালোবাসায় ভুলে, মিথ্যে ভালোবাসায় ভুলে আমি তাকে সব শেষ করেছি। একটা গয়নাগাটি, বিয়ের আগের কিচ্ছু নাই। মানুষের মেয়ে মানুষের গয়নাগাটিরই তো অনেক শখ থাকে, সেইসব কিচ্ছুর মায়া করিনি, শুধু ও আমার সামনে বেঁচে থাকুক এইটাই চেয়েছিলাম। কিন্তু ট্রান্সপ্লান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা। আমি এইগুলো নিতে পারতাম না, তারপরও ভাবতাম কি আমার বোধহয় ধারণা ভুল, ও ঠিক হয়ে যাবে। আমার বোনটা আমাকে কতবার বলেছে আমি মিডিয়ায় আছি, আমি ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়েই টুনি। আমি বলেছি যে না আপু নিস না, তোরা চলে গেলে আমার সাথে আবার খারাপ ব্যাপার করবো, ও ঠিক হয়ে যাবে, তুই নিস না। আমার বোন একটা পর্যায়ে বলেছে, তুই এমন সময় যাবি, সেই সময় তোরা সময় থাকবে না রে, সব শেষ হয়ে যাবে। আজকে 20 বছর পর আমাকে এইখানে আসতে হলো, আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না? 20 বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন? আমি কেন প্রকৃত মর্যাদাটুকু পেলাম না? একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছিলাম, দেনি। এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে, অভিনয়টুকুও করেনি। আমার মা বলেছে বাবা আমার মেয়ে কি তোমার কাছে টাকা পয়সা চায়, শাড়ি গয়না চাই, চাই না, কথা বলতে বল, চাই না। তুমি একটু ভালো ব্যবহার করো না, তুমি একটু ভালো ব্যবহার করো। এমন করে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতো, আমার খালা বলতো মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যে তারেক তুমি টনির সাথে খারাপ ব্যবহার করো না, একটু ভালো ব্যবহার করো। ও তো অন্য কিছু চায় না, ও তাও করেনি। ও বিদেশে বউ বাচ্চা ফেলে রেখে সীমারের মতন আজকে আমার সাথে 20 বছর সংসার করে আমি আমার ছেলেকে ফেলে রেখে ও মেরির কাছে যাবে, ওর প্ল্যান। কেন আমি এই প্ল্যান সাকসেস হতে দেবো? আমার ছেলের ভবিষ্যৎ নাই, আমার ছেলেকে নেই,
আপনারা বলেন আমার ছেলে কি প্রাপ্য না কিছু? হ্যাঁ, ও যে সব জায়গায় যে এরকম বউ বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে, আপনারা বিচার করে দেবেন আমার। ও কিন্তু বলেছে ও ওর প্রমাণ দিতে পারলে ও ফাঁসিতে ঝুলবে। আমি কিন্তু প্রমাণ দিয়েছি, আরো প্রমাণ আছে, এটা তো দুই একটা, আরো বহুত প্রমাণ আছে। আদালতে দেবো, দিয়েছি, আরো দেবো। একেবারে উচ্চ টাকা। তো ওই 10 বছরের ভিতরে ও মালয়েশিয়ায় থাকা অবস্থাতে একটা চাইনিজ মেয়ের সাথে ওর সম্পর্ক হয়। এটা আমি অবশ্য আমার বিয়ের প্রায় 1.5 বছর পর, আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি আশেপাশের লোকের কাছে জানতে পারি। তখন আমি যখন ওকে জিজ্ঞেস করি, ও সব কিছু আমার কাছে ক্লিয়ার করে যে হ্যাঁ, আমি 10 বছর মালয়েশিয়ায় থাকাকালীন আমার চাইনিজ একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। মেয়েটার নাম হচ্ছে শাম্মিউ, আর মেয়েটার সাথে আমার পরবর্তীতে বিয়েও হয়। সেখানে আমাদের একটা ছেলেও হয়। তো ছেলেটার নাম ওরা রেখেছিল চ্যাং ই। তো ওগুলো রেখে ও পরবর্তীতে বাংলাদেশে চলে আসে 2001 সালে। আসার পরে কখনোই ও তাদের কোনো যোগাযোগ করেনি, কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি। যদিও আমার হাজব্যান্ডের অনেক বন্ধু বান্ধব মালয়েশিয়ায় এখনও থাকে, আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগও আছে, চাইলেই সে খোঁজ খবর নিতে পারতো, কখনো নেয়নি। কিন্তু আমি সেখানে একটা মেয়ে মানুষ হিসাবে, মেয়ে মানুষের মানসিকতা থেকে আমি ওকে বলেছিলাম যে বেশ কয়েকবার যে তুমি ওদের খোঁজ খবর নাও না কেন, অন্তত ছেলেটারও তো খোঁজ খবর নিতে পারো। ও আমাকে উত্তর দিত যে ওইসব ঝামেলা কাঁধে নাই কে, ওইসব ঝামেলার ভিতরে আমি যাব না, যেটা গেছে গেছে, ওইসব ঝামেলার ভিতরে আমি জড়াবো না। তো জিনিসটা আমি তখন আসলে বুঝতে পারিনি যে কেন এই টাইপের কথা বলে। একটা বাপ বা একটা মা সন্তানের প্রতি তো একটু হলেও টান থাকে, এই জিনিসটা আমি বুঝতাম না যে এত সীমার টাইপের কেন। আর এছাড়াও যে ও আমার সাথে, আমরা যখন একসাথে, তখন আমি দেখতাম যে ও কোনো আত্মীয় স্বজনের সাথেও কখনো কথা বলতো না, বা ওর আত্মীয় স্বজন কখনো ওর কোনো খোঁজ খবর নিত না। মানে ওরা যেন কেমন একটা সেলফিশ টাইপের। আমার হাজব্যান্ড স্পেশালি বেশি টাইপের, একটু সেলফিশ টাইপের। আমার ছেলেটাকে একটা টিচার রাখতে দেয় না, টিচারের বেতন দিতে দেবে না, তারপরে বিভিন্ন ধরনের করে সব কিছু ও চাই কি যে ওর পিছনে আমি খরচ করব। আচ্ছা, করে এসেওছি, কারণ ও তো অসুস্থ। আমাকে কিন্তু ভাতের চালটা আগে কিনতে পারি না, আমি কিন্তু আগে ওর মেডিসিনটা কিনি, তারপরে আমি ভাতের চালটা কিনি, বা আমার ছেলের স্কুলের বেতনটা দিই। বেতনটা আমি তাও দিতে পারি না, আমার সংসারটা এভাবে চালাতেই আমি পারি না একা একা, যেহেতু এতদিন ধরে বেকার, এত বছর ধরে বেকার। আমার এই মা, আমার বোন, আমার আত্মীয় স্বজনই আমাকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমাকে টেনে আসছে। আমার ছেলের পুরো বছরের বেতন দেয়, স্কুলের বেতন, টিচারের বেতন, সব কিছু দিয়ে আসছে। তার মধ্যে আমার হাজব্যান্ডের যে এই দুলাভাই, যেটা বুয়েটে চাকরি করে, আব্দুল সামাদ জোয়ারদার, উনি এবং ওর যে বোন, বড় বোন, এই যে হাসিনা ভানু, এই বড় বোন, এই দুইজনার বেশি ইন্ধন আমার হাজব্যান্ডকে এই ধরনের মানে উৎসাহ দেওয়ার জন্য। বলে কি, এই ওর বোনের হাজব্যান্ড যে, হ্যাঁ, সামাদ জোয়ারদার, উনি বলতো যে টুনিকে তুই কাঁচা কঞ্চি দিয়ে পিটাতে পারিস না, কাঁচা কঞ্চি দিয়ে পিটাবি, তারপর তুই বাড়ি ঘর তো বিক্রি করে দিয়ে চলে আয়, তোকে আমি একটা 16 বছরের মেয়ে দেখে বিয়ে করায় দেবো। এই টাইপের ইন্ধন দিত। আর আমি এগুলো, এখন আপনারা প্রশ্ন আসতে পারে আপনি কিভাবে জানলেন। আমার হাজব্যান্ড যখন লাউডে কথা বলতো আমাকে মারধর দিত, আমি যখন কাঁদতাম, ও যখন অনেক উল্লাস প্রকাশ করবে, সেটা কিভাবে করবে, এইভাবে ফোনের ভিতরে লাউডে দিয়ে দুলাভাইকে আপাকে শোনাতো, এই যে দিছি মাইর, শুয়া শুয়া কান্তাছে। এখন এগুলো লাউডে দিয়ে যখন ও শুনতো, তখন আমি এগুলো জানতে পেরেছি, ও আচ্ছা, তুমি তাহলে তাদের প্ররোচনায় করে আমার উপরে এত অত্যাচার করছো।